মুভির শুরুতেই দুজন মর্মন সিস্টার্সকে দেখানো হয় যারা কিছু অ্যাডাল্ট বিষয়াদি নিয়ে আলোচনা করছিল। মর্মনস হলো এক ধরনের খ্রিস্টান মিশনারি যারা যুক্তরাষ্ট্রের দ্য চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেইন্টস এর সদস্য বা অনুসারী। দুজনের মধ্যে একজনের নাম সিস্টার বার্নস আর অপরজনের নাম সিস্টার প্যাক্সটন। তাদের কথোপকথন থেকে বোঝা যায় সিস্টার বার্নস খুবই সাহসী এবং চঞ্চল প্রকৃতির, বিপরীতে প্যাক্সটন কিছুটা ভীতু ও শান্ত স্বভাবের। তাদের বয়স বেশি না, এই 19-21 হবে। তাদের কথোপকথন শেষে তারা দুজন মিলে মানুষের কাছে যীশু খ্রিস্টের বাণী প্রচার করছে। এর মাঝেই কিছু অল্প বয়সী ছেলে মেয়ে যারা হয়তো ধর্মে বিশ্বাস করতো না এসে ছবি তোলার নামে প্যাক্সটনকে হেনস্থা করে। তখন সিস্টার দুজন তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এবং পুনরায় তাদের কাজ শুরু করে। হাঁটতে হাঁটতে তারা মিস্টার রিড নামক এক ব্যক্তির বাড়ির সামনে এসে পৌঁছায়। তারা তাদের সাইকেলগুলোকে বাইরে পার্ক করে রেখে বাড়ির দরজায় এসে নক দেয়। ইতোমধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তখন মিস্টার রিড নামক এক বয়স্ক লোক দরজাটি খোলে। তারা মিস্টার রিডকে তাদের ধর্মের বাণী সম্পর্কে জানায়। তারা মূলত মিস্টার রিডকে খ্রিস্টানিটির প্রতি আগ্রহী করে তোলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কথা বলতে চেয়েছিল। প্রাথমিকভাবে মিস্টার রিড তাদের সাথে খুবই বন্ধুত্বসুলভ আচরণ করে এবং বাহিরে বৃষ্টি পড়তে থাকায় তাদেরকে বাড়ির ভিতরে আসতে বলে। তখন সিস্টার বার্নস বলে চার্চের রুলস অনুযায়ী তারা কোনো পুরুষের বাড়িতে ঢুকতে পারবে না যদি না তার বাড়িতে অন্য কোনো মহিলা থেকে থাকে। তখন মিস্টার রিড বলে যে তার ওয়াইফ বাড়িতেই আছে এবং সে ব্লুবেরি পাই বানাচ্ছে। তখন বার্নস আর প্যাক্সটন বাড়ির ভিতরে আসতে রাজি হয়, কারণ এমনিতেও তখন বাইরে তুষারপাত শুরু হয়ে গিয়েছিল, তাই বাড়ির ভিতরে থাকাটাই তাদের জন্য বেশি নিরাপদ ছিল। বাড়ির ভিতরে ঢোকার পর রিড তাদের ভেজা কোটগুলোকে খুলে তার কাছে দিয়ে তাদেরকে নিশ্চিন্তভাবে বসতে বলে। এর মধ্যে রিড তাদের জন্য গ্লাসে করে ড্রিঙ্কস নিয়ে আসে এবং তারা কথোপকথন শুরু করে। কিন্তু শীঘ্রই তাদের কথাবার্তা খুবই অদ্ভুত হতে শুরু করে, কারণ মিস্টার রিড খুব আজব কিছু কথাবার্তা বলছিল। প্রথমে যখন সিস্টার বার্নস তার ফ্যামিলি ও তার বাবার মৃত্যুর বিষয়ে বলে, রিড তখন হাস্যরসাত্মকভাবে বলে যে বার্নস এর মৃত বাবার মতো সেও নাকি অনেক দীর্ঘ সময় ধরে একটা সত্য ধর্মের অনুসন্ধান করতে গিয়ে অনেক ভোগান্তির শিকার হয়েছে। পরক্ষণেই সে আবারও বার্নস এর বাবার মৃত্যুর কারণ নিয়ে ঠাট্টা করে। তার কথা শুনে বার্নস খুব কষ্ট পায় ও বিব্রত বোধ করে। তখন প্যাক্সটন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে যে সে যখন মারা যাবে তখন সে এই পৃথিবীতে পুনরায় প্রজাপতি হয়ে ফিরে আসতে চায়। তার ভালোবাসার মানুষদের আশেপাশে ঘুরতে চায় এবং তাদের আঙ্গুলের উপর এসে বসতে চায়, যাতে তার ভালোবাসার মানুষেরা বুঝতে পারে যে এটা প্যাক্সটন। এই কথাটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে, এর কারণ আমরা মুভির শেষে গিয়ে বুঝতে পারবো। তখন মিস্টার রিড উল্লেখ করেন যে কিভাবে মর্মনিজম এ আগে পলিগেমি অর্থাৎ একজন পুরুষের একাধিক নারীকে বিয়ে করার প্রথা ছিল, কিন্তু পরবর্তীতে সাল 1890 এর পরে নতুন প্রকাশনীতে এটাকে বাতিল ঘোষণা করা হয়। এর প্রতি উত্তরে বার্নস বলে যে আগেকার সময় মানুষের জন্মহার কম ছিল, তাই জনসংখ্যা বৃদ্ধির জন্য পলিগেমি তখন অনুমোদিত ছিল, কিন্তু পরবর্তীতে সেটার আর কোনো প্রয়োজন না থাকায় তা বাতিল করা হয়। কিন্তু মিস্টার রিড, দ্য ফাউন্ডার অফ মর্মনিজম, জোসেফ স্মিথ জুনিয়রকে এর জন্য দোষারোপ করে। অতঃপর সে ধর্মকে ফাস্টফুড প্লেস এর সাথে তুলনা করে বলে যে যেভাবে আমরা বিভিন্ন খাবারের দোকান যেমন ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, জ্যাক ইন দ্য বক্স, ওয়েন্ডিজ ইত্যাদি সবকিছু থেকেই খাবার খাই, কিন্তু শুধুমাত্র যে কোনো একটার প্রতি আমাদের বিশেষ দুর্বলতা থাকে এবং বাকিগুলো আমাদের কাছে অহেতুক বলে মনে হয়, ঠিক সেরকম ভাবে রিড ও সত্য ধর্মের খোঁজে প্রায় সব ধর্ম এক্সপ্লোর করে দেখেছে, আর এখন সে এই ধর্মরূপী ফাস্টফুডের কারণে অপুষ্টিতে ভুগছে। সে আরো বলে সব ধর্মই নিজেকে সত্য ধর্ম বলে দাবি করে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে সবই আসলে মিথ্যা। কথাগুলো সিস্টার্সদের জন্য খুবই আপত্তিকর ছিল, তাই পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করতে বার্নস ও প্যাক্সটন বলে যে তারা মিস্টার রিড এর ওয়াইফের সাথে দেখা করতে চায়। এরপর মিস্টার রিড তার ওয়াইফকে নিয়ে আসতে ভিতরের রুমে চলে যায়, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছিল না যে এ বাড়িতে আদৌ তার ওয়াইফ ছিল। মিস্টার রিড ভেতরে যাওয়ার পর বার্নস লক্ষ্য করে যে রুমের মধ্যে চলতে থাকা মোমবাতিটি ব্লুবেরি পাই ফ্লেভারের ছিল। তার মানে মিস্টার রিডের ওয়াইফ কোনো ব্লুবেরি পাই বানাচ্ছিল না, এমনকি মিস্টার রিডের হয়তো কোনো ওয়াইফই ছিল না। অর্থাৎ ব্লুবেরি পাইয়ের ঘ্রাণ তো আসলে ওই মোমবাতিটি থেকে আসছিল। আদতে মিস্টার রিড এতক্ষণ যাবৎ তাদেরকে মিথ্যা বলে এসেছে। বার্নস ও প্যাক্সটন তখন সেখান থেকে পালানোর চিন্তা করে, কিন্তু বাড়ির মেইন গেটটি বন্ধ ছিল, এমনকি তাদের কোট দুইটাও মিস্টার রিডের কাছে ছিল, যেটার পকেটেই ছিল তাদের দুজনের সাইকেলের তালার চাবি। এর মাঝেই মিস্টার রিড ফেরত আসলে বার্নস তাদের চার্চ থেকে আসা ফোন কলের অজুহাত দেখায়। মিস্টার রিড আবার ভিতরে চলে গেলে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও তারা বাড়ির মেইন গেটটিকে খুলতে পারে না। এর মধ্যে তীব্র তুষারপাতের কারণে তাদের ফোনে কোনো সিগন্যাল পাচ্ছিল না। হঠাৎ তখন রুমের লাইটও বন্ধ হয়ে যায়। পালানোর জন্য বাহানা হিসেবে তখন তারা মিস্টার রিডের কাছে গিয়ে বলে যে তাদের চার্চ থেকে ফোন আসছে, তাই তাদের এখনই চার্চে ফিরতে হবে। রিড তাদের কোডগুলো তাদের ফেরত দেয়, কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো তাদের সাইকেলের তালার যে চাবি ছিল সেটা প্যাক্সটনের কোটের পকেটে ছিল, যদিও বার্নস চাবিটি তার কোটের পকেটে রেখেছিল। তখন তারা রিডকে বাড়ির মেইন গেটটি খুলে দিতে বলে। এটা শুনে তখন রিড বলে যে মেইন গেট তো এখন আর খোলা সম্ভব না, কারণ এটি টাইমারের সাথে সংযুক্ত থাকায় একটা নির্দিষ্ট সময় পর এটি নিজে নিজেই বন্ধ হয়ে যায় এবং সকাল হওয়ার আগ পর্যন্ত আর খুলে না। তাই তারা যদি এখন বেরো চায় তাহলে তাদেরকে বাড়ির ব্যাক ডোর দিয়ে বেরোতে হবে। ব্যাক ডোর দিয়ে বের হওয়ার কথা শুনেই তারা দুজন রিডের উদ্দেশ্য বুঝতে পারে, আর এবার সিচুয়েশন ধীরে ধীরে ইন্টেন্স হতে শুরু করে যখন রিড বলে যে তার বাড়িতে মেটাল প্লেটস লাগানো আছে যা ফোনের সিগন্যালকে ব্লক করে দেয়, তাই বাড়িতে থাকা অবস্থায় তাদের কোনো ফোন আসার কোনো সম্ভাবনাই নেই
তার মানে তারা দুজন তাকে ফোন আসার ব্যাপারে মিথ্যা বলেছে। এটা শুনে প্যাক্সটন ভয়ে ভয়ে বলে যে আপনি অনুগ্রহ করে আপনার ওয়াইফের সাথে আমাদেরকে একটু দেখা করান। আর এই কথার প্রতি উত্তরে রিড বলে যে তোমরা এখনো এটা বিশ্বাস করছো যে সত্যি আমার কোনো ওয়াইফ আছে, যেখানে ঘটে যাওয়া সবকিছু এটা প্রমাণ করছে যে আসলে আমার হয়তো বা কোনো ওয়াইফই নেই। সে আরো বলে এটা ঠিক অনেকটা এমন যে যেভাবে মানুষজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে, যেখানে ছোট থেকে বড় হওয়া অবধি তাদের কাছে এই বিষয়ের প্রমাণ থাকে যে সৃষ্টিকর্তা কিংবা ধর্মে আসলে কোনো অস্তিত্ব নেই। আর এই সময় তারা যে রুমটিতে অবস্থান করছিল সেটা অনেকটা চার্চের মতো ছিল। এটি শুনে বার্স বলে যে তারা ব্যাকডোর দিয়ে বাইরে চলে যাবে, কিন্তু সে যখন ব্যাকডোরটি খুলে তখন তারা বুঝতে পারে এটি আসলে কোনো বাইরে যাওয়ার রাস্তা না, বরং এটি তো ঘরের বেসমেন্টের দিকে যাচ্ছে। এই সময় দেখানো হয় যে কেনেডি নামক চার্চের একজন এল্ডার খেয়াল করে যে বার্নস আর প্যাক্সটন এখনো ফিরেনি, তাই সে তাদের দুজনকে খুঁজতে বেরিয়ে যায়। সিন শিফট হয়ে সিস্টার্স ও রিডকে দেখানো হয়। তারা দুজন তখন সেখান থেকে বের হতে রিডের সাহায্য চাইলে রিড আবারও ধর্মের বিষয়ে কথা বলতে শুরু করে। সর্বপ্রথম সে পার্কার ব্রাদার্স এর মনোপলি গেমটি বের করে, যেটা খুবই জনপ্রিয় একটি বোর্ড গেম ছিল। গেমটি প্রায় 114টি দেশে মোট 47টি ভাষায় অ্যাভেলেবেল রয়েছে, যার দরুন বিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ এই গেমটি খেলেছে। এখন পার্কার ব্রাদার্সের মনোপলি গেমটি 1935 সালে প্রকাশিত হয়েছিল, কিন্তু এরও প্রায় 30 বছর আগে সাল 1907-এ ঠিক মনোপলির মতো আরো একটি বোর্ড গেম এসেছিল। গেমটির নাম ছিল ল্যান্ডলর্ডস গেম, যার ডিজাইনার ছিলেন আমেরিকান ফেমিনিস্ট এলিজাবেথ ম্যাগি। অর্থাৎ ল্যান্ডলর্ডস গেমের কনসেপ্টকে কপি করেই এর প্রায় 30 বছর পর পার্কার ব্রাদার্স এটিকে মনোপলি নামে পাবলিশ করে। অরিজিনাল হওয়া সত্ত্বেও কেউই আজ এই ল্যান্ডলর্ডস গেম সম্পর্কে জানে না, কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো একবারের জন্য হলেও এই মনোপলি গেমটি খেলেছে। তখন বার্স প্রশ্ন করে আমাদের এখান থেকে যাওয়ার সাথে এই গেমের সম্পর্ক কি? উত্তরে রিড বলে যে সম্পর্ক আছে। যেমন 3টি মেজর মনোথিস্টিক রিলিজিয়ন্স অর্থাৎ এক ঈশ্বরবাদী ধর্ম রয়েছে। এগুলো হলো জুডাইজম, খ্রিস্টিয়ানিটি ও ইসলাম। এর মধ্যে জুডাইজম সবচেয়ে প্রাচীন হলেও পুরো পৃথিবীর মাত্র 0.2% মানুষ জুডাইজমকে ফলো করে। বিপরীতে পুরো পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খ্রিস্টিয়ানিটিকে এবং তারপর দ্বিতীয় সবচেয়ে বেশি ইসলামকে ফলো করে। এটা অনেকটাই ল্যান্ডলর্ডস গেম এবং মনোপলির মতোই, যেখানে জুডাইজম ল্যান্ডলর্ডস গেমের মতো সব থেকে প্রাচীন হওয়া সত্ত্বেও সব থেকে অজনপ্রিয়। বিপরীতে খ্রিস্টিয়ানিটি অনেকটা মনোপলির মতোই সব থেকে বেশি জনপ্রিয়। এছাড়াও মনোপলি গেমের কিছু নিউ এডিশনস রয়েছে, যেটা দ্বারা নিউ মনোথিস্টিক রিলিজিয়ন্স যেমন মর্মনিজম কে ইঙ্গিত করা হয়েছে। রিড মূলত বোঝাতে চেয়েছে যে যেভাবে এক একটা গেমের নতুন কপি বের হয়, একই রকম ভাবে ধর্মের ক্ষেত্রেও কোনো একটা ধর্ম হালকা পরিবর্তন করে এরও নতুন অনুলিপন বের হয়। কিন্তু জুডাইজম সবচেয়ে প্রাচীন হওয়া সত্ত্বেও এটিকে সবচেয়ে কম ফলো করা হয়, কারণ ওই ধর্মের অনুসারীরা সবার মধ্যে সেটি প্রচার করে না, যেটা অন্যান্য ধর্মের অনুসারীরা বেশিরভাগই করে থাকে। ঠিক যেমন বার্নস আর প্যাক্সটনও এখানে এসেছিল তাদের ধর্ম প্রচার করে রিডকে ধর্মান্তরিত করতে। একইভাবে তখন সে দ্য এয়ার দ্যাট আই ব্রিথ বাই হোলিস গানটি শুনছিল, যেটা অনেক পুরনো একটা গান। ঠিক একই রকম ক্রিপ বাই রেডিওহেড নামে আরেকটা গান আছে, যার জন্য তখন হোলিস রেডিওহেডের উপর তার গানের কথা চুরি করার দায়ে একটি লসুট ফাইল করে। এবং হুবহু 2017 সালে গেট ফ্রি বাই লানা দেল রে নামে আরেকটা গান এসেছিল, যার কারণে রেডিওহেড তার গানের কথা কপি করার জন্য লানা দেল রের উপর আরেকটা লসুট ফাইল করে। অরিজিনাল গানটি ছিল হোলিসের এবং এর পরবর্তীতে আসা গান দুইটি পরপর একটি আরেকটির কপি বা পুনরাবৃত্তি ছিল। রিড এর বক্তব্য আবারও একই ছিল যে পরবর্তীতে আসা গানগুলি প্রথম গানের পুনরাবৃত্তি ছিল, আর ঠিক এক ঘটনা ঘটেছে মনোথিস্টিক রিলিজিয়ন্স গুলোর সাথেও। রিড আরো বলে যে ধর্ম বিষয়ক আমরা যেসব অলৌকিক ঘটনাগুলো শুনে থাকি, যেমন যীশু খ্রিস্টের যেসব কাহিনীগুলো আমরা শুনি, ঠিক একই কাহিনীগুলো অন্যান্য ধর্মে বহু আগে থেকেই চলে আসছে। রিড এখানে বিভিন্ন ধর্মকে উল্লেখ করে এবং উদাহরণস্বরূপ সে 12টা রিলিজিয়াস গডস কে দেখায়, যাদের কাহিনীগুলো অনেকটাই যীশু খ্রিস্টের কাহিনীর মতো প্রায় একই রকমের ছিল, আর এই রিলিজিয়ন্স গুলোর অস্তিত্ব অনেক আগ থেকেই ছিল। সে বার্নস আর প্যাক্সটনকে জিজ্ঞাসা করে তোমরা কি এটা বিশ্বাস করবে যে আজ থেকে 1000 বছর পরে মানুষজন স্টার ওয়ার্স এর ক্যারেক্টার যার যারকে গুরুত্বপূর্ণ রিলিজিয়াস ফিগার হিসেবে বিশ্বাস করা শুরু করবে, আর এর সবই হচ্ছে একটি থেকে আরেকটির পুনরাবৃত্তির প্রভাব। তারপর রিড পাশাপাশি দুইটি দরজায় বিলিভ আর ডিসবিলিভ দুইটা ওয়ার্ড লিখে। তারপর সে বার্নস আর প্যাক্সটনকে বলে যে এইসব কথা শোনার পরেও যদি তোমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, তাহলে বিলিভ লেখা দরজা দিয়ে বাইরে চলে যাও, আর যদি তোমাদের বিশ্বাসের কোনো পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ সৃষ্টিকর্তা থেকে বিশ্বাস উঠে যায়, তাহলে ডিসবিলিভ লেখা দরজাটি দিয়ে বেরিয়ে যাও। তখন প্যাক্সটন এখান থেকে জীবিত অবস্থায় ফেরার জন্য সে রিডের কথায় কনভিন্সড হয়ে গেছে এরকম নাটক করে, কিন্তু সে আসলে তখনও সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, আর তাই সে ডিসবিলিভ লেখা দরজাটির দিকে এগিয়ে যায়। তখন বার্নস রিডকে পাল্টা প্রশ্ন করে যে যদিও প্রায় সব ধর্মেই বেশ কিছু মিল রয়েছে, কিন্তু এর বিপরীতে অনেক পার্থক্যও রয়েছে। সে আরো বলে যে রিড তাদের বোর্ড গেম বা গানের মতন অযৌক্তিক কিছু মেটাফোর ইউজ করে সত্যকে উলটপালট করছে, যাতে করে তারা দুজন রিডের কথায় কনভিন্সড হয়ে যায়, আর এই জন্যই সে এখনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং প্যাক্সটনকেও জিজ্ঞাসা করে যে কেউ এখনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কিনা, আর প্যাক্সটনও তার উত্তরে হ্যাঁ বলে। আর এভাবে বার্নস প্যাক্সটনকে তার সাথে আসার জন্য রাজি করে এবং তারা বিলিভ লেখা দরজাটিকে চুজ করে এবং এটিতে প্রবেশ করে। আর যেমনটা পূর্ব প্রত্যাশিত ছিল, এই দরজাটি কোনো বাইরে যাওয়ার রাস্তা ছিল না, বরং বেসমেন্টে যাওয়ার রাস্তা ছিল। এমনকি ডিসবিলিভ
লেখা দরজাটিও তাদেরকে এই একই বেসমেন্টে নিয়ে আসতো। তার মানে রিড তাদের সাথে শুধু পুতুল খেলা খেলছিল। বার্নস তখন সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পায় না। এর দরুন তার হাত লেগে একটি প্যারেকযুক্ত কাঠের টুকরা ভেঙে পড়ে। আর এই কথাটা একটু মনে রাখতে হবে। এখানে বার্নস প্যাক্সটনকে আরেকটি কথা বলে। সে বলে যে রিড যদি এমন কোনো ফিলোসফিক্যাল কথাবার্তা বলে যেটার সাথে তারা একমত নয়, তখন তারা তাকে চ্যালেঞ্জ করবে এবং ওই বিষয় নিয়ে তার সাথে ডিবেট করবে। আর এই কথাটিও একটু মনে রাখতে হবে। বার্নস তখন প্যাক্সটনকে উপরের রুম থেকে কুড়িয়ে পাওয়া একটি লেটার ওপেনার দিয়ে বলে যে রিড যখন বেসমেন্টে আসবে এবং যখন বার্নস তাদের সিক্রেট কোড ওয়ার্ড ম্যাজিক আন্ডারওয়্যার বলবে, তখন প্যাক্সটন যেন এই লেটার ওপেনার দিয়ে রিড এর গলায় সজোরে আঘাত করে। তখনই বেসমেন্টে খুবই অদ্ভুত ধরনের কাপড় পরিহিত একটি মহিলা আসে। তার হাতে ব্লুবেরি পাই ছিল এবং তখন সে খুবই অদ্ভুত ভাবে তার হাত দুটোকে মুড়িয়ে প্রার্থনা শুরু করে। এরপর উপরের রুমে থাকা রিডকে দেখানো হয় সে এই বাড়ির একটা মিনিয়েচার মডেলকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল এবং প্রতিটা ঘটনার সময় সহ সেগুলোকে লিখে রেখে তার ঘড়ির সময়ের সাথে ঘটনাগুলোকে মিলাচ্ছিল। আর এই দৃশ্যটির মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে কিভাবে রিড এই সমস্ত ঘটনাগুলোকে তার পরিকল্পনা মাফিক চালাচ্ছিল। তারপরে রিড একটি অডিও ডিভাইসের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করে এবং তাদেরকে বলে যে সে একটা সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছে এবং সেটা সে প্রমাণও করতে পারবে। সে বলে বেসমেন্টে যে অদ্ভুত মহিলাটি ব্লুবেরি পাই নিয়ে এসেছিল সেটার মধ্যে বিষ মিশানো আছে। সে এই ব্লুবেরি পাইটি খাবে এবং মারা যাবে, কিন্তু কিছুক্ষণ পর সে আবার পুনর্জীবিত হবে এবং এর মধ্য দিয়েই রিড তার করা দাবিটি প্রমাণ করবে। তারপরে অদ্ভুত মহিলাটি বিষাক্ত ব্লুবেরি পাইটিকে খায় এবং তারপরে সে সত্যিই মারা যায়। কিন্তু সেই অদ্ভুত মহিলাটি পুনর্জীবিত হয়ে ওঠার আগেই রিডের বাড়িতে চার্চের এল্ডার তাদের দুজনকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং বাড়ির ডোরবেল বাজায়। ডোরবেল বাজার সাথে সাথে রিড ব্যস্ত হয়ে পড়ে এবং দরজা খুলতে চলে যায়। আর এই সুযোগেই তারা দুজন সাহায্যের জন্য অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু তাদের চিৎকারের আওয়াজ দরজা অবধি পৌঁছাচ্ছিল না। ওইদিকে রিড চার্চের এল্ডারকে মিথ্যা কথা বলে যে সে কোনো সিস্টার্সদের এখানে আসতে দেখেনি। আর এখানে আমরা দেখতে পাই যে রিডের এই বাড়িটিতে অনেক হিডেন মেকানিজমস রয়েছে যার মাধ্যমে বাড়িটির দরজা জানালা লাইট ফ্যান সবকিছু অটোমেটিক ভাবে কাজ করত। তার পুরো বাড়িটি বহুদিন ধরে অনেক পরিকল্পনা করে বানানো হয়েছে, যেটা দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে রিড এই ধরনের কাজ এই প্রথমবারের মতো করছে না। আর সে হয়তো আগে থেকেই অনুমান করতে পেরেছিল যে তাদের দুজনকে খুঁজতে চার্চ থেকে কেউ না কেউ আসবে। ওইদিকে বার্নস বেসমেন্টের উপরের দরজাটির নিচের ফাঁকা জায়গা দিয়ে কার্পেটের উপর পড়ে থাকা একটি ম্যাচ বক্স থেকে কিছু ম্যাচ স্টিক্স নিয়ে নেয়। তারপরে রিড ফিরে আসলে তারাও নিচে বেসমেন্টে নেমে যায়। তখন প্যাক্সটন লক্ষ্য করে যে ওই মৃত মহিলাটির ডেড বডিটির পজিশন এবার কিছুটা আলাদা ছিল। তার মানে সে কিছুটা লড়েছে তো অবশ্যই। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলে সে বার্নসকে এটা সম্পর্কে বলে, কিন্তু বার্নস প্যাক্সটনের বলা কথাটি তেমন আমলে নেয় না, বরং সে ওই ম্যাচ স্টিক্স গুলো দিয়ে এখানে আগুন জ্বালাতে চাচ্ছিল যাতে করে এই আগুনের মাধ্যমে তারা বেরোবার কোনো পথ খুঁজে পায়। ঠিক ওই সময় তাদের পিছনে সেই মৃত মহিলাটি জীবিত হয়ে উঠে আসে। তখন সে তাদেরকে পরকালের বর্ণনা দিতে শুরু করে। সে বলে, কন্ডাক্টর সেজ মাই নেম, হোয়াইট ক্লাউডস নট হেভেন, দে আনপ্লাগ মাই ব্রেইন। কথাটুকু বলে সে মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার ইশারা করে বলে যে ইট ইজ নট রিয়েল, অর্থাৎ সে বোঝাতে চায় যে যা কিছু সে বলেছে তা সত্য নয়। ওই মুহূর্তে রিডও বেসমেন্টে আসে এবং ওই মহিলাটিকে বাহিরে পাঠিয়ে দেয়। সে বার্নস ও প্যাক্সটনকে বলে যে দেখো, আমি তোমাদেরকে মিরাকেল দেখিয়ে দিলাম। ওই মহিলাটি পরিষ্কারভাবে বলেছে যে পরকালে কোনো স্বর্গ নেই, বরং আমাদের জীবনটা অনেকটাই সিমুলেশনের মতো, যেখানে মারা যাওয়ার পরে আমাদের ব্রেইন আনপ্লাগড হয়ে যায়। রিড বলে যে সে তাদের দুজনকেও সৃষ্টিকর্তাকে দেখাতে পারবে, কিন্তু এর জন্য তাদেরকেও প্রথমে মারা যেতে হবে। কিন্তু এটাতে ভয়ের কিছু নেই, কারণ তারা ঠিক ওই মহিলাটির মতোই আবার জীবিত হতে পারবে। রিডের মতে এমনিতেও ধর্মের মূল বিশ্বাস এই বিষয়গুলোকে কেন্দ্র করেই, যে সৃষ্টিকর্তা কে, পরকাল বা মৃত্যুর পরবর্তী জীবন আসলে কেমন, এই পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্য কি। আর রিডের কাছে নাকি এই সবগুলো প্রশ্নেরই উত্তর আছে এবং সে নাকি চাইলে তাদের সামনে এগুলো পেশও করতে পারবে। এসব শুনে বার্নস তখন প্রতি উত্তরে বলে যে এটা কোনো মিরাকেল ছিল না, বরং রিড তাদেরকে কোনো ম্যাজিক ট্রিক দেখিয়ে পথভ্রষ্ট করতে চাচ্ছে। উপরন্তু ওই মহিলাটি খুব সম্ভবত নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ফেস করেছে, কারণ যারাই এই অবস্থার মুখোমুখি হয় তারা সকলেই একই ধরনের কথা বলে যে সে সাদা আলো, চারিপাশ সাদা মেঘে ঢাকা ইত্যাদি দেখতে পাচ্ছে। এর কারণ হলো তখন মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, আর যার ফলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে না পারায় আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাই। আর বার্নস এটি সম্পর্কে খুব ভালো করে অবগত ছিল, কারণ যখন সে 4 বছরের ছিল তখন সে টাকো বেলের কারণে প্রায় মারাই গিয়েছিল। ডাক্তাররা যখন তার কিডনিতে অপারেশন করছিল, চিকিৎসাগতভাবে সে তখন আর জীবিত ছিল না, অর্থাৎ সেও এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছিল। তখন সেও নাকি ওই একই জিনিস দেখেছিল যেটা সেই মহিলাটি পরকালের বর্ণনা দিতে গিয়ে বলে, এবং পরবর্তীতে সে বেঁচেও গিয়েছে, যার দরুন তখন স্কুলের অন্যান্য বাচ্চারা তাকে টাকো হেল বলে ব্যঙ্গ করত।
বার্নস তখনও রিডের কথায় প্ররোচিত হয়নি এবং তার ধর্মের প্রতি তার বিশ্বাস তখনও অটল ছিল। বার্নস আর রিড তখন নিজেদের মধ্যে তর্ক করতে শুরু করে এবং কথায় কথায় সে তাদের সিক্রেট কোড ওয়ার্ড ম্যাজিক আন্ডারওয়্যার বলতেই প্যাক্সটন লেটার ওপেনার দিয়ে রিডকে আঘাত করার আগেই রিডই বার্নসকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। রিড তখন প্যাক্সটনকে বলে যে বার্নস মারা গেলেও সে আবার জীবিত হতে পারবে, আর এই দৃশ্য দেখে প্যাক্সটন আর ঠিক থাকতে পারে না। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন বার্নস আর জীবিত হয়ে ওঠে না, তখন রিড তার হাতের মধ্যে ছিদ্র করে একটি লোহার টুকরা বের করে। রিড প্যাক্সটনকে বোঝানোর চেষ্টা করে যে বার্নস আসলে একটি প্রোগ্রাম, আর যে লোহার টুকরাটি তার হাত থেকে সে বের করেছে সেটি আসলে একটি মাইক্রোচিপ, আর সেই জন্যই সে আর জীবিত হতে পারবে না। রিড এর কোনো কথাই প্যাক্সটনের বোধগম্য না হলে রিড তখন তাকে ডায়োস্ট কনসেপ্ট দ্য বাটারফ্লাই ড্রিম থিওরিটি ব্যাখ্যা করে। দ্য বাটারফ্লাই ড্রিমটি হলো একজন উল্লেখযোগ্য প্রাচীন চীনা দার্শনিক জুয়াংজি এ চুয়াং জু এর লেখা একটি গল্প। গল্পে জুয়াংজি একটি স্বপ্নের কথা বর্ণনা করেছেন যেখানে তিনি একটি প্রজাপতি ছিলেন। তিনি চিন্তামুক্তভাবে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছিলেন। ঘুম থেকে উঠে তিনি ভাবলেন যে তিনি কি সত্যি জুয়াংজি যিনি প্রজাপতি হওয়ার স্বপ্ন দেখেছিলেন, নাকি তিনি একটি প্রজাপতি যে এখন জুয়াংজি হওয়ার স্বপ্ন দেখছে। সহজভাবে বলতে গেলে দ্য বাটারফ্লাই ড্রিম হচ্ছে এমন এক অবস্থা যখন কোনো মানুষ বাস্তবতা ও কল্পনার মাঝে কোনো পার্থক্য করতে পারে না। এই গল্পটি এটাই প্রস্তাব করে যে বাস্তবতা এবং বিভ্রমের মাঝে পার্থক্যটা ততটা পরিষ্কার নাও হতে পারে যতটা আমরা সাধারণত অনুমান করে থাকি। রিড মূলত এটা প্রমাণ করতে চাচ্ছিল যে আমরা সবাই একটা খুবই অ্যাডভান্সড সিমুলেশনের মধ্যে বসবাস করি। আমাদের যদি এই কথাটি মনে থেকে থাকে যে বার্নস বেসমেন্টে গিয়ে এসে প্যাক্সটনকে বলেছিল যে তারা রিডের কথার প্রতি উত্তর করবে এবং তাকে চ্যালেঞ্জ করবে, বার্নস এর বলা কথা অনুযায়ী প্যাক্সটনও এবার রিডকে চ্যালেঞ্জ করতে শুরু করে। আর এখানে এটা দেখানো হয় যে প্যাক্সটন যে প্রথম থেকে শান্ত এবং ভীতু প্রকৃতির ছিল, সে আসলে অনেক বুদ্ধিমান। সে এতক্ষণ যাবৎ সবকিছু অবজার্ভ করছিল। প্রথমে সে বলে বার্নস এর হাত থেকে যে মেটাল পিসটা বের করা হয়েছিল সেটা কোনো মাইক্রোচিপ না, বরং সেটা হলো একটি কন্ট্রাসেপটিভ বা বার্থ কন্ট্রোল ইমপ্ল্যান্ট, এবং রিডও নাকি সেটা প্রথমেই বুঝে গিয়েছিল কারণ বার্নসের হাতে সে অপারেশনের চিহ্নটা ছিল। প্যাক্সটন আরো বলে যে সে রিডের বলা সিমুলেশন হাইপোথেসিসটিতে বিশ্বাস করে না, এমনকি সে এটাও জানে যে কিছুক্ষণ আগে যে মহিলাটি মারা গিয়ে আবার জীবিত হয়েছিল এটা আসলে রিডের বানানো একটি নাটক ছিল। মূলত যখন প্রথম মহিলাটি মারা যায় তখনই এল্ডার এসে ডোরবেল বাজায়, আর তখন তারা দুইজন বেসমেন্টের দরজাটির সামনে গিয়ে চিৎকার করতে শুরু করে এবং পরবর্তীতে তারা ম্যাচ বক্স থেকে ম্যাচ স্টিক্স নিতে ব্যস্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই বেসমেন্টের মধ্যে থাকা কোনো গোপন দরজা দিয়ে একই কাপড় পরিহিত অন্য একজন জীবিত মহিলা এসে ডেড বডিটিকে সরিয়ে ফেলে এবং যেভাবে মৃত মহিলাটি ছিল ঠিক একইভাবে নিজে তার জায়গায় বসে পড়ে। আর এটা প্যাক্সটন তখনই লক্ষ্য করেছিল যে ডেড বডিটির পজিশন আগের চেয়ে কিছুটা ভিন্ন ছিল। আর মুহূর্তের মধ্যেই প্যাক্সটন সেই গোপন দরজাটিও খুঁজে ফেলে যেটা টেবিলের নিচে ছিল, অর্থাৎ এই দরজাটি দিয়েই ডেড বডিটিকে সরিয়ে ফেলা হয়। প্যাক্সটন আরো বলে যে মহিলাটি পরে এসে পরকালের বর্ণনা দিচ্ছিল সে সবকিছু ঠিকঠাক ভাবেই বলে, কিন্তু শেষে এসে সে স্ক্রিপ্টের বাইরে থেকে বলে ফেলে ইট ইজ নট রিয়েল। আর এই কথাটি বলার জন্য রিডের গেম কিছুটা ঘুরে যায়, আর তাই রিড এইসব সিমুলেশন থিওরির মাধ্যমে প্যাক্সটনকে ব্রেন ওয়াশ করতে চেষ্টা করে। প্যাক্সটনের মুখে এগুলো শুনে রিড খুবই আশ্চর্য হয়ে যায়। সে প্যাক্সটনকে বলে যে তুমি বেসমেন্টের গুপ্ত দরজা দিয়ে সেলারে যাও আর ওইখানেই তুমি একটি সত্য ধর্ম খুঁজে পাবে। প্যাক্সটন সেলারের মধ্যে প্রবেশ করার পর সেখানে সে অনেকগুলো মৃতদেহ খুঁজে পায়। খানিকটা সামনে গেলে সে বেশ কয়েকটা রিলিজিয়াস প্রুফস, সিম্বলস এন্ড রিচুয়ালস এর জিনিসপত্র দেখতে পায় এবং সর্বশেষ দরজায় সে তার সাইকেলের লকটিকে লাগানো অবস্থায় পায়। আর এই লকটিকে সে তার পকেটে থাকা চাবিটি দিয়ে খুলে একটি রুমে প্রবেশ করে যেখানে অনেকগুলো খাঁচার মধ্যে বেশ কয়েকজন মহিলা বন্দী অবস্থায় ছিল। নিম্ন তাপমাত্রা এবং স্যাঁতসেঁতে পরিবেশের কারণে এই মহিলাগুলো সেখানে খুবই খারাপ অবস্থায় ছিল। এই দৃশ্য দেখে প্যাক্সটনের তাদের জন্য খুবই খারাপ লাগে। তখনই সেখানে রিড এসে উপস্থিত হয় এবং প্যাক্সটনকে জিজ্ঞাসা করে তুমি কি বুঝতে পেরেছো যে সত্য ধর্ম আসলে কোনটি? উত্তরে প্যাক্সটন এবার শুরু থেকে ঘটা সবগুলো ঘটনা বর্ণনা করতে থাকে, যেমন যখন বার্নস আর প্যাক্সটন এসেছিল তখন রিড তাদের দুজনের কোর্সগুলোকে নিয়ে বার্নসের কোট থেকে সাইকেলের চাবিটি বের করে এবং তালা খুলে সেগুলোকে মেইন গেটের সামনে থেকে সরিয়ে ফেলে, কারণ সে আগে থেকে জানতো যে চার্চ থেকে এল্ডার তাদের দুজনকে খুঁজতে খুঁজতে এখানে আসবে। সাইকেল দুটোকে সেখান থেকে সরিয়ে ফেলার পর রিড যখন ফেরত আসে তখন প্যাক্সটন এরা নোটিস করেছিল যে তার চুল বাহিরের স্নোফলের কারণে ভিজে গিয়েছিল। তার মানে সে ইচ্ছাকৃতভাবেই চাবিটি প্যাক্সটনের কোটের মধ্যে রাখে, কারণ সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে সে বার্নসকে মেরে ফেলবে এবং প্যাক্সটনের সাথে এই গেমটি খেলে তাকে এইখান পর্যন্ত নিয়ে আসবে। আর সবকিছু এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছে যে প্যাক্সটন এখন সেখানেই দাঁড়িয়ে রয়েছে যেখানে রিড তাকে দেখতে চেয়েছিল। আর এসব কিছু এটাই প্রমাণ করে যে রিডের মতে সত্য ধর্ম হলো কন্ট্রোল, তার মতে ধর্ম একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা মাত্র।
আর এটাই এতদিন ধরে সব ধর্ম করে আসছে। অর্থাৎ রিড মূলত একজন এথিস্ট বা নাস্তিক। রিড বলে যে সে এই মহিলাগুলোকে এই অবস্থায় রেখেছে কারণ তার মতে যে সব কিছু হারিয়ে ফেলেছে তাকে নিয়ন্ত্রণ করা সহজ। আর বিভিন্ন ধর্মের ধর্মচারীরাও ঠিক একইভাবে মানুষের দুর্বলতাকে পুঁজি করে তাদের কন্ট্রোল করে থাকে। রিড আরো বলে যে মহিলাটি ব্লুবেরি পাই খেয়ে মারা গিয়েছিল সে রিডের বলা সেই কথা সত্যি সত্যি বিশ্বাস করেছিল যে মরার পরে সে আবার বেঁচে ফিরতে পারবে। রিড তখন গিয়ে ওই মহিলাটির আঙ্গুল কেটে দেয় যে স্ক্রিপ্টের বাইরে অতিরিক্ত একটা কথা বলে তাদেরকে ইঙ্গিত দিয়েছিল। তারপর রিড প্যাক্সটনকে বলে যে ধর্মচারীরাও ঠিক অনেকটা এরকমই, তারাই ঠিক করে দেয় তুমি কার উপাসনা করবে, কোথায় করবে, কিভাবে করবে, এমনকি তোমার ম্যাজিক আন্ডারওয়্যার। আর যখনই রিড ম্যাজিক আন্ডারওয়্যার কথাটি বলে সঙ্গে সঙ্গে প্যাক্সটন তার কাছে থাকা লেটার ওপেনারটি রিডের গলায় ঢুকিয়ে দেয়। তারপরে প্যাক্সটন সেখান থেকে দৌড়ে পালিয়ে উপরের রুমে চলে যায়। তখন ওইখানে দেয়ালের মধ্যে টানানো একটি ছবি দেখানো হয় যেটি ছিল দান্তেস ইনফার্নোয়ের। খুবই অল্পতে বলতে গেলে দান্তেস ইনফার্নো হলো 14th সেঞ্চুরির ইতালীয় লেখক দান্তে অ্যালিগ্রির রচিত একটি খুবই বিখ্যাত মহাকাব্য ডিভাইন কমেডির প্রথম অংশ। ইনফার্নো মূলত নরকের 9টি পর্যায়ে দান্তের অবতরণকে বর্ণনা করে। এর প্রতিটি পর্যায় ভিন্ন ভিন্ন পাপ এবং তার সংশ্লিষ্ট শাস্তির প্রতিনিধিত্ব করে। এটি মানব আত্মার পরিত্রাণের দিকে যাত্রার একটি রূপক। ওইখান থেকে সে বার্নসকে দেখতে বেসমেন্টে যায় আর ঠিক সেই সময়ই তার পেছনে রিড উঠে আসে এবং সে তার পেটে ছুরিকাঘাত করে। প্যাক্সটনও আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখন রিডও মাটিতে লুটিয়ে পড়তে পড়তে প্যাক্সটনকে বলে যে প্রে ফর আস। তখন প্যাক্সটন দ্য গ্রেট প্রেয়ার এক্সপেরিমেন্টের কথা বলে, যেখানে কিছু সংখ্যক রোগীকে দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। একটা গ্রুপকে চিকিৎসার পাশাপাশি প্রতিদিন প্রার্থনা শোনানো হতো, বিপরীতে অন্য গ্রুপটিকে শুধু চিকিৎসা দেওয়া হতো। আর এই এক্সপেরিমেন্টটি থেকে এটা প্রমাণিত হয়েছিল যে প্রার্থনা করলেই অসুখ তাড়াতাড়ি সারে না। তখন প্যাক্সটন আরো বলে যে যদিও প্রার্থনা করলে মানুষ হয়তোবা তাড়াতাড়ি সুস্থ হয় না, কিন্তু প্রার্থনা করলে ভালো লাগা কাজ করে এবং মানসিক শান্তি পাওয়া যায়। আর এটা খুব চমৎকার একটা বিষয় যে আমরা একে অপরের জন্য প্রার্থনা করি। তখন রিড কোন রকমে প্যাক্সটনের কাছে আসে এবং প্যাক্সটন তখন প্রে করা শুরু করে। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন প্রেয়ার করার কারণে রিডও হয়তো শান্তি পাচ্ছিল। যদিও রিড সেখানে প্যাক্সটনকে মারার জন্য এগিয়ে গিয়েছিল, আর ঠিক তখনই হঠাৎ বার্নস কোন রকমে উঠে যায় এবং সে সেই পেরেকযুক্ত কাঠের টুকরাটি দিয়ে রিডের মাথায় সজোরে আঘাত করে। রিড সেখানেই মারা যায়, কিন্তু রিডের সাথে সাথে বার্নসও এবার মাটিতে লুটিয়ে পড়ে এবং প্যাক্সটনকে বাঁচিয়ে সেও সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর সেখান থেকে প্যাক্সটন উপরে উঠে আসে আর বাড়ির মিনিয়েচার মডেলটি দেখে সে বাহিরে বেরোবার রাস্তা খুঁজে বের করে। অবশেষে সে দেওয়ালে থাকা একটি ছোট্ট জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে সবকিছুই সাদা তুষারের চাদরে ঢাকা ছিল, আর তখনই প্যাক্সটন এর আঙুলে একটি প্রজাপতি এসে বসে এবং ঠিক তার পর মুহূর্তেই সেটি গায়েব হয়ে যায়। আর এরই সাথে এই মুভি এখানেই সমাপ্ত হয়। এখন যদি কথা বলা হয় মুভির এন্ডিং সম্পর্কে, এখানে আমরা পুরো কাহিনীটাকে মূলত দুইটি সম্ভাব্য দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারি। প্রথমটি হলো বিলিভ বা বিশ্বাসকে কেন্দ্র করে এবং দ্বিতীয়টি ডিসবিলিভ বা অবিশ্বাসকে কেন্দ্র করে। প্রথম সম্ভাব্য দৃষ্টিকোণটি অনুযায়ী পরিশেষে বার্নস কোনোভাবে উঠে যায় এবং সে রিডকে মেরে ফেলে প্যাক্সটনকে বাঁচিয়ে দেয়, যার দরুন সে ওই বাড়ি থেকে অবশ্যই বের হতে সক্ষম হয় এবং তখন তার হাতের উপর বার্নস একটি প্রজাপতি রূপে এসে বসে। কারণ আমাদের যদি এটি মনে থেকে থাকে যে মুভির শুরুর দিকে প্যাক্সটন বলেছিল যে সে তার মৃত্যুর পর এই পৃথিবীতে প্রজাপতি হয়ে ফিরে এসে তার প্রিয় মানুষদের আশেপাশে থাকতে চায় এবং সে বলেছিল যে সে তাদের আঙুলের উপর এসে বসবে যাতে করে তারা বুঝতে পারে যে এটা প্যাক্সটন। আর তাই হয়তো বার্নস প্রজাপতি রূপে এসে প্যাক্সটনের আঙুলের উপর বসে, যার দরুন সে বুঝতে পারে যে বার্নসও তার সাথেই আছে। আর এর মাধ্যমে এই বিষয়টিও পরিষ্কার হয় যে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে। এবার যদি বলা হয় দ্বিতীয় সম্ভাব্য দৃষ্টিকোণটির কথা, এটি প্রথমটি থেকে বেশ করুন। এটি অনুযায়ী প্যাক্সটন ওই বেসমেন্টেই মারা যায়, আর ওই বাড়ি থেকে তার যেই বের হওয়ার দৃশ্যটি দেখানো হয়েছিল তার সবই আসলে তার হ্যালুসিনেশন বা ভ্রম ছিল। কারণ যে দৃশ্যটিতে প্যাক্সটন বাড়ির বাইরে এসেছিল ওই দৃশ্যটিতে দেখানো হয় আশেপাশের সবকিছুই প্রায় সাদা তুষারে ঢাকা ছিল, অনেকটাই সাদা আলো, চারপাশ সাদা মেঘে ঢাকা, এই কথাগুলোর মতোই যেমনটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় মানুষ দেখে থাকে। এছাড়াও যে প্রজাপতিটি তার হাতের আঙুলের উপর এসে বসেছিল সেটিও শুধু কিছু পলকের জন্যই সেখানে ছিল, অতঃপর সেটি গায়েব হয়ে যায়। অর্থাৎ প্যাক্সটনও তার মৃত্যুর আগে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ফেস করেছিল, যার দরুন সে মৃত বার্নস, প্রজাপতি, সেই সাদা তুষার সবকিছুই তার কল্পনায় দেখতে পায়। এখন এর পুরোটাই দর্শকের পয়েন্ট অফ ভিউ এর উপর নির্ভর করে যে দর্শক কোন দৃষ্টিকোণ থেকে এন্ডিংটিকে বিবেচনা করবে। পরিশেষে একটি কথা বলে শেষ করছি, আমরা যেই ধর্ম বা মতাদর্শেরই হই না কেন, আমাদের সকলেরই উচিত নিজের ধর্ম বা মতামতকে অন্যের উপর চাপিয়ে না দিয়ে সকল মতাদর্শকে সম্মান করা, কারণ মানুষ হিসেবে অন্যের মতে সম্মান করা আমাদের মানব ধর্ম। আসসালামু আলাইকুম।